মনে করুন একজন মানুষের মাথায় বন্দুক ধরে বলা হলো যে আপনি জীবনে আর কোনো খারাপ কাজ করতে পারবেন না। বাকি জীবন আপনাকে শুধু ভালো কাজই করতে হবে, না হলে আপনাকে গুলি করে মেরে ফেলা হবে। এবং সেই মানুষটা মৃত্যুর ভয়ে বাকি জীবন শুধু ভালো কাজই করল। এখন ভাবুন তো, এই মানুষের ভালো কাজের কি কোনো নৈতিক মূল্য আছে? যদিও তার সব কাজই ভালো কাজ, কোনো মন্দ নেই। আবার মনে করুন একজন গড় মানুষ যে স্বাধীন জীবনযাপনে নিজের ইচ্ছায় কখনো ভালো কখনো মন্দ এই দুই কাজই করল। হয়তো তার ভালো কাজের পরিমাণ মন্দ কাজের চাইতে অনেক কম। এখন এই দুইজন মানুষের ভালো কাজের মধ্যে আপনি কোনজনের কাজকে বেশি মূল্য দিবেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আপনি যেটা ভাবছেন সেটাই। এই গভীর ভাবনার উপর অ্যান্টনি বার্জেস লিখেছেন তার বিখ্যাত উপন্যাস এ ক্লকওয়ার্ক অরেঞ্জ। যে উপন্যাসের প্রতিপাদ্য বিষয় ওয়েন এ ম্যান ক্যান নট চুজ ই সিজেস টু বি এ ম্যান। যখন একজন মানুষ বেছে নেওয়ার ক্ষমতা হারায় তখন সে আর মানুষ থাকে না। অ্যান্টনি বার্জেস বেছে নেওয়ার ক্ষমতাহীন মানুষের ভালো কাজকে কেবল মূল্যহীনই বলেননি, বরং প্রশ্ন তুলেছেন তাকে কি এখনও মানুষ বলা যায়? মানুষ যদি ভালো হতে বাধ্য হয় তাহলে সে কি আর মানুষ থাকে? এবার ভেবে দেখুন, এই প্রশ্নটি আমাদের বাস্তব এবং ধর্মীয় জীবনের অনেকগুলো প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে। এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো প্রশ্নের উত্তর। প্রথমত, ভালো কাজ কি? হোয়াট ইজ গুডনেস? দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা মানুষের কাছে কি চান? শুধু ভালো কাজ নাকি স্বাধীন ইচ্ছায় বেছে নেওয়া ভালো কাজ? তৃতীয়ত, মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যাঞ্জেল? আমরা অ্যান্টনি বার্জেসের এ ক্লকওয়ার্ক অরেঞ্জ এই বইটির মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই বইয়ের নামটি ভীষণ অদ্ভুত, এ ক্লকওয়ার্ক অরেঞ্জ। কেন এরকম নাম? আমি যদি এখন নামের বিষয়টা ব্যাখ্যা করি তাহলে যতটা না ভালো বোঝাতে পারবো তার চেয়ে ভালো বোঝাতে পারবো যদি এই আলোচনার শেষের দিকে বলি, কারণ আমি নিজেও বইয়ের প্রথম দিকে নামের বিষয়টা ধরতে পারিনি। বইয়ের মূল ঘটনায় যাওয়ার আগে অ্যান্টনি বার্জেস সম্পর্কে এবং এই বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে বলা অত্যন্ত জরুরি। অ্যান্টনি বার্জেস একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্ত্রী কিছু পলাতক মার্কিন সেনার হাতে নির্যাতিত হন এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনা অ্যান্টনি বার্জেসের মনে তীব্রভাবে আঘাত করে এবং মানুষের ভেতরের নির্মমতা, নিষ্ঠুরতা এবং ভঙ্গুরতা এই বিষয়গুলো তার উপন্যাসে প্রবলভাবে উঠে আসে। এই বইটি এমন এক সময় লেখা হয়েছিল যখন অ্যান্টনি বার্জেস জানতেন যে তিনি আর খুব বেশি দিন বেঁচে নেই। 1959 সালে তাকে ভুলভাবে ব্রেইন টিউমার হয়েছে বলে জানানো হয় এবং বলা হয় তার হাতে মাত্র 1 বছর সময় বাকি আছে। তখন তার স্ত্রীর অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অতি অল্প সময়ের মধ্যে অনেকগুলো বই লিখে ফেলেন। এই বইগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বিতর্কিত বই এ ক্লকওয়ার্ক অরেঞ্জ, যেটা লেখা হয় 1962 সালে। কেন বিতর্কিত? বইটি বিতর্কিত হওয়ার প্রথম কারণ অ্যান্টনি বার্জেস তৎকালীন সময়ের একজন বিখ্যাত চিন্তাবিদ বিএফ স্কিনারের জনপ্রিয় আচরণবাদ বা বিহেভিয়ারিস্ট তত্ত্বের বিরুদ্ধে লেখেন। বিএফ স্কিনার মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং শর্তের কথা বলেন এবং সমাজের শৃঙ্খলার জন্য মানুষের স্বাধীন ইচ্ছাকে কেড়ে নেওয়ার কথা বলেন। হিউম্যান বিহেভিয়ার কুড বি কন্ডিশনড অ্যান্ড কন্ট্রোলড, দ্য সোসাইটি মাইট স্যাক্রিফাইস ফ্রি উইল ফর দ্য সেক অফ ওয়ার্ডার। অর্থাৎ মানুষকে জোরপূর্বক কোনো সার্জারি বা থেরাপির মাধ্যমে ভালো করা হবে, তার মধ্যে অপরাধ করার প্রবণতায় আর তৈরি হবে না। এই পদ্ধতিকে বলা হয় লুডোভিকো টেকনিক। সমাজের শৃঙ্খলার জন্য মানুষের অপরাধ প্রবণতা কমানো সত্যি ভীষণ জরুরি, কিন্তু যা করা হবে বাধ্যতামূলকভাবে জোরপূর্বক লুডোভিকো টেকনিকের মাধ্যমে। অ্যান্টনি বার্জেস এই তত্ত্বের বিরুদ্ধে লেখেন। বইটি বিতর্কিত হওয়ার দ্বিতীয় কারণ এই বইয়ে ব্যবহৃত ভাষা। এমন একটি ভাষা যা সকল সময় বসবাসরত এক বিশেষ জনগোষ্ঠী, বিশেষত কিশোর সম্প্রদায় ব্যবহার করে। আপনি ভেবে দেখুন, আপনি যে সময় বাস করছেন ঠিক সেই সময়ের যারা কিশোর, তারা প্রচলিত ভাষার সঙ্গে একেবারে অপরিচিত কিছু শব্দ মিশিয়ে কথা বলে, যার অর্থ আপনি না বুঝলেও তারা ঠিকই বুঝতে পারে এবং যার প্রত্যেকটা শব্দের সুনির্দিষ্ট মানে আছে। যেমন মনে করুন জেনজিদের ভাষা, তারা হয়তো বাংলায় বা ইংরেজি ভাষায় কথা বলছে, কিন্তু তার সঙ্গে একেবারে অপরিচিত অপ্রচলিত কিছু শব্দ মিশিয়ে। এই শব্দগুলোকে বলা হয় স্ল্যাং এবং এই সংমিশ্রিত ভাষাকে বলা হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। অ্যান্টনি বার্জেস এই পুরো উপন্যাসটি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজে লিখেছেন।
কেন লিখেছেন আসুন জানি। 1950 থেকে 60-এর দশকে ব্রিটেনে কিশোর অপরাধ ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই সময় অ্যান্টনি বার্জেস একটা লম্বা সময় পার করেন ব্রিটিশ হাই কমিশনের অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে মালয়েশিয়া এবং ব্রুনাইতে। তার দায়িত্ব ছিল ইংরেজি ভাষা শেখানো এবং শিক্ষা ব্যবস্থায় কাজ করা। এরপর একটি ভ্রমণ কাহিনী লেখার জন্য তিনি রাশিয়ায় পাড়ি জমান। এর আগেই তিনি রাশিয়ান ভাষা শিখেছিলেন। সেখানে সোভিয়েত সমাজের দমনমূলক পরিবেশ এবং যুবকদের গ্যাংস্টার ধরনের চলাফেরায় তিনি এই উপন্যাসটি লেখার জন্য অনুপ্রাণিত হন। সেই সব যুবকদের একজনকে তিনি মূল চরিত্র ধরে উপন্যাসটি কল্পনা করেন, যে গ্যাংস্টার ধরনের চলাফেরা করে এবং সংমিশ্রিত শব্দে নিজের ভাষায় কথা বলে। অ্যান্টনি বার্জেস এই ভাষার নামকরণ করেন নাটসাট বা টিনেজদের ভাষা। নাটসাট শব্দটি রাশিয়ান টিন সাফিক্স থেকে এসেছে। এ ক্লকওয়ার্ক অরেঞ্জ উপন্যাসের মূল চরিত্র অ্যালেক্স ইংরেজি ভাষার সঙ্গে এই রাশিয়ান স্ল্যাং মিশিয়ে নাটসাট ভাষায় কথা বলে। কারণ অ্যান্টনি বার্জেস চেয়েছিলেন পাঠক যেন প্রকৃত অ্যালেক্সকে বুঝতে পারে। তার চারপাশের আবহ, গ্যাংস্টার ধরনের চলাফেরা, তার কথা বলার ধরন ভীষণ অর্গ্যানিক র ফরম্যাটে তুলে ধরতে চেয়েছিলেন। কারণ বার্জেস চেয়েছিলেন পাঠক যেন প্রকৃত অ্যালেক্সকে বুঝতে পারে। এবং এই উপন্যাসটি পড়ার জন্য আপনার একটা নাটসাট ডিকশনারি বা স্ল্যাং ডিকশনারির প্রয়োজন হবে। যেমন কতগুলো শব্দ আমি আপনাদের বলি। যেমন বাবুস্কা মানে বৃদ্ধ মহিলা, বিডভা মানে ফাইট, লিটসো মানে ফেস, বগ মানে গড, গালিভার মানে মাথা, ডিভোচকা মানে মেয়ে। অ্যান্টনি বার্জেস একটি বাক্যে একাধিকবার বা তার চেয়েও বেশিবার এই স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করেছেন। বারবার নাটসাট ডিকশনারি দেখে এই বইয়ের পাঠ্যোদ্ধার করা সত্যিই ভীষণ কষ্টের। এই অদ্ভুত ভাষায় লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ে বিভিন্ন পাবলিশার অ্যান্টনি বার্জেসকে উন্মাদ বলে অভিহিত করেন এবং এই ম্যানুস্ক্রিপ্ট ছাপানোর অযোগ্য বলে মনে করেন। শেষমেশ বইটি ছাপা হলো এবং এই বইয়ের সঙ্গে একটি স্ল্যাং ডিকশনারি বা নাটসাট ডিকশনারি সংযুক্ত করে দেওয়া হলো। এই বইটি পড়ার পূর্বে এই বইয়ের ভাষা বা ঘটনা সম্পর্কে আমার একেবারেই কোনো আইডিয়া ছিল না। এটি একটি ডিস্টোপিয়ান নোভেল। ডিস্টোপিয়ান নোভেলের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। এই বইটি পড়ার আগে আমি প্রায় 7টি ডিস্টোপিয়ান নোভেল পড়ে ফেলেছি। আমি ইন্টারনেট রিসার্চ করে দেখছিলাম যে পৃথিবী বিখ্যাত ডিস্টোপিয়ান নোভেল কী কী আছে। আমি যতগুলো ওয়েবসাইটে গিয়েছি তার মধ্যে প্রায় সব ওয়েবসাইটে এই বইটির নাম ঘুরে ফিরে আসছিল। সেখান থেকে এই বইটি পড়ার প্রতি আমার আগ্রহ জন্মায়। এই বইটির মূল ভাবনা এবং প্রেক্ষাপট পড়ে আমি বইটি পড়ার প্রতি অনুপ্রাণিত হই, কিন্তু মূল বিপত্তিটা বাধে যখন বইয়ের ভেতরে প্রবেশ করি এবং রাগে শোকে আমার ধৈর্যচ্যুতি ঘটে। এই বইটিকে তখন আমার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে মন চায়। প্রায় কোনো বাক্যের মানে আমি যেন ঠিক বুঝতে পারছিলাম না। বারবার নাটসাট ডিকশনারি দেখে একটি বাক্যের মানে বোঝা সত্যিই ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। তখন আমি সেই সব পাবলিশারদের মনের অবস্থা বুঝতে পারছিলাম যারা এই বইটিকে ছাপানোর অযোগ্য বলে মনে করেছিলেন। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এরকম একটা বই কেন লেখা হলো আর আমিও বা এই বইটি কেন কিনতে গেলাম। তখন এই বইটিকে যে আমি ছিঁড়ে ফেলিনি বা এই বইটি পড়ার একমাত্র অনুপ্রেরণা ছিল যে এই বইটির পেছনে আমি প্রায় 350 টাকা খরচ করে ফেলেছি। তখন ভাবলাম এই বইটিকে শুধুমাত্র রিডিং পড়ে যাই, মাঝে মাঝে নাটসাট ডিকশনারি থেকে কয়েকটা শব্দের মানে জানবো, তাতে যদি কিছু বুঝতে পারি তো বুঝবো। এইভাবে 3 পৃষ্ঠা পড়ার পর আমি খেয়াল করলাম বইয়ের ঘটনাগুলো যেন আমি ঠিক ধরতে পারছি, এবং 10 পৃষ্ঠা পড়ার পর আমি এও বুঝতে পারলাম যে এই বইয়ের ঘটনাগুলো যে শুধু আমি বুঝতে পারছি তা না, এই বইটি আমার জীবনে পড়া অন্যতম একটা শ্রেষ্ঠ বই হতে যাচ্ছে, এবং হলেও তাই। নিঃসন্দেহে এটি আমার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ একটি বই, যেটা এতটাই স্পেশাল যে আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে উঠে এসেছে, দ্য সেকেন্ড পার্ল ফ্রম দ্য পেজ। অ্যান্টনি বার্জেস তৎকালীন সময়ের প্রেক্ষাপটে বইটিকে না লিখে ভবিষ্যতের প্রেক্ষাপটে বইটিকে লেখেন। আগেই বলেছি এটি একটি ডিস্টোপিয়ান নোভেল বা স্পেকুলেটিভ ফিকশন, যা ভবিষ্যৎ পৃথিবীকে কল্পনা করে লেখা হয়। স্পেকুলেটিভ ফিকশন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী বা রূপকথা নয়, বর্তমান সময়ের নিরিখে ভবিষ্যৎকে কল্পনা করা হয়। যেমন জর্জ অরওয়েলের 1984 লেখা হয় 1949 সালে। জর্জ অরওয়েল 1949 সালের সমাজের বাস্তবতার নিরিখে 1984 সালের সমাজ কেমন হবে সেটা কল্পনা করেন। অ্যান্টনি বার্জেসও তেমনি
60-এর দশকের কিশোর অপরাধের বিস্তার, সোভিয়েত দমনমূলক সমাজ এবং বিএফ স্কিনারের দেওয়া বাধ্যতামূলক ভালো করার ধারণার প্রেক্ষিতে ভবিষ্যতের একটা পৃথিবী কল্পনা করেন। এমন একটা পৃথিবী বা রাষ্ট্র যেখানে রাষ্ট্র নাগরিকের প্রায় সকল বিষয় নিয়ন্ত্রণ করে। বিশেষ করে বিএফ স্কিনারের দেওয়া ধারণা বাধ্যতামূলক ভালো করার মেশিন লুডোভিকো মেডিকেল ফ্যাসিলিটিস আবিষ্কৃত হয়ে গেছে এবং পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয়ে গেছে। এ ক্লক ওয়ার্ক অরেঞ্জ উপন্যাসের মূল চরিত্র অ্যালেক্স মাত্র 15 বছর বয়সী এক কিশোর, কিন্তু তার ভিতর লুকিয়ে আছে অসম্ভব নৃশংস এবং সৃজনশীল এক সত্তা। সে যেন অন্ধকার রাতের রাজা। তার নিজস্ব গ্যাং আছে, নিজস্ব ভাষা আছে, আর আছে এক অদ্ভুত আনন্দ, সহিংসতা, নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলায়। কিন্তু বিষয়টা এত সরল নয়। অ্যালেক্স একই সাথে নির্মম এবং অদ্ভুতভাবে সংবেদনশীল, নিষ্ঠুর, কিন্তু বেথোভেনের সঙ্গীতে ডুবে থাকে। অ্যালেক্স এবং তার গ্যাং অন্ধকার রাতের রাস্তায় ঘুরে বেড়ায়, চুরি করে, মারামারি করে, নিরীহ মানুষের উপর অকথ্য নির্যাতন চালায় এবং ধর্ষণ করে। এইসব সহিংসতায় অ্যালেক্স ভীষণ মজা অনুভব করে। সে অত্যন্ত বুদ্ধিমান, সঙ্গীতপ্রিয় এবং কবিতাপ্রেমী। সে যখন বেথোভেনের ক্লাসিক মিউজিক শোনে তখন তার মাথার ভেতর সহিংসতার দৃশ্যগুলো আরও প্রবলভাবে উজ্জ্বল হয়ে ওঠে। সে নিজেকে একজন শিল্পী মনে করে, শুধু সঙ্গীতের নয়, সহিংসতারও। অ্যালেক্স ভালো হতে চায় না, কারণ ভালো হওয়াটা যদি তার নিজের পছন্দ না হয় তাহলে সেই ভালো হওয়া তার কাছে অর্থহীন। সে মনে করে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে তার নিজের ইচ্ছা, স্বাধীন চিন্তা। অ্যালেক্সের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে কোনো সাধারণ খলনায়ক নয়। সে একই সাথে অত্যন্ত আকর্ষণীয়, বুদ্ধিমান, হাস্যকর এবং ভয়ঙ্কর। অ্যান্টনি বার্জেস আসলে চেয়েছিলেন পাঠক যেন অ্যালেক্সের প্রতি তীব্র ঘৃণা এবং সহানুভূতি দুটোই অনুভব করে। এক রাতে অ্যালেক্স তার দল নিয়ে এক বাড়িতে ঢোকে। সেখানে এক মহিলাকে ধর্ষণ করে এবং অসাবধানতায় তাকে খুন করে বসে। খুন করে পালিয়ে যাওয়ার উপায় থাকলেও অ্যালেক্স পুলিশের হাতে ধরা পড়ে। তার 14 বছরের জেল হয়। তার সেই দাপট, সেই রাতের রাজত্ব সব কিছু হঠাৎ থেমে যায়। জেলখানার ভেতর অ্যালেক্স প্রথমবারের মতো থেমে যায়। শুরুতেই সে আগের মতো থাকে, চালাক এবং হিসেবি, কিন্তু ধীরে ধীরে তার ভিতর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে বাইবেল পড়া শুরু করে, সে প্রার্থনা করে। বাইরে থেকে দেখলে মনে হয় ছেলেটা বুঝি সত্যি অনুতপ্ত হয়ে উঠেছে, কিন্তু এখানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে। এই অনুতাপ কতটা সত্যি, কতটা নিজের সুবিধার জন্য, বিষয়টা পরিষ্কার না। একদিন জেলের গভর্নর এসে অ্যালেক্সকে বলে যে নতুন একটা চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে। ডক্টর ব্যাডুস্কি নামের একজন চিকিৎসক লুডোভিকো টেকনিক নামের এক চিকিৎসা পদ্ধতি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছেন। এই চিকিৎসায় মাত্র 2 সপ্তাহ সময় লাগে। এতে কোনো অপরাধী আর অপরাধ করতে চাইবে না, ফলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যাবে। অ্যালেক্স খুব আগ্রহের সঙ্গে রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবে এটাই তার জেল থেকে বের হওয়ার সবচেয়ে সহজ উপায়। কিন্তু এরপর একদিন জেলের পাদ্রী প্রিজন চ্যাপলিন অ্যালেক্সের সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথোপকথন হয় এবং এই কথোপকথনটাই পুরো উপন্যাসের মূল কেন্দ্রতে রয়েছে। পাদ্রী অ্যালেক্সকে বলে যে এই চিকিৎসা পদ্ধতি খুবই বিপজ্জনক। এতে মানুষের মুক্ত ইচ্ছাকে কেড়ে নেওয়া হয়। মানুষ আর নিজে থেকে ভালো এবং মন্দ বেছে নিতে পারবে না, সে শুধু যান্ত্রিকভাবে ভালো হয়ে যাবে। পাদ্রী আবার বলে যে মানুষের যদি খারাপ কাজ করার ক্ষমতা নাই থাকে তাহলে সে আর সত্যিকারের ভালো কাজও করতে পারবে না। এটা ঈশ্বরের দেওয়া স্বাধীনতার বিরুদ্ধে। অ্যালেক্স পাদ্রীর কথা ঠিক বুঝতে পারে না। সে পাদ্রীকে বলে, আমি তো ভালো হয়ে যেতে চাই ফাদার, আর এই চিকিৎসাই তো আমাকে ভালো করে দেবে। আর ঈশ্বরও কি চান না মানুষ ভালো কাজ করুক? অ্যালেক্স পাদ্রীকে বলে তার জন্য প্রার্থনা করতে। পাদ্রী অ্যালেক্সকে বলে, নিশ্চয়ই ঈশ্বর চান মানুষ ভালো কাজ করুক, কিন্তু সেটা তার স্বাধীন ইচ্ছায় বেছে নেওয়া ভালো কাজ, চাপিয়ে দেওয়া ভালো কাজ নয়। তারপর পাদ্রী অ্যালেক্সকে বলে যে তার আর এখন প্রার্থনার প্রয়োজন হবে না, কারণ সে এমন এক মেন্টাল স্টেটে পৌঁছে যাচ্ছে যেখানে তার আর খারাপ কাজ করার ক্ষমতাই থাকবে না। আর যার খারাপ কাজ করার ক্ষমতাই নেই, তার ভালো কাজের কী মূল্য আছে? প্রার্থনা তো তার প্রয়োজন, যে খারাপ এবং ভালোর মধ্যে কখনো খারাপ কখনো ভালোকে বেছে নেয় আর খারাপ কাজ করার পর অনুতপ্ত হয়। তবে পাদ্রী স্বীকার করলেন, অ্যালেক্সকে বললেন, কিন্তু দিন শেষে তোমার এই ভালো হওয়ার ইচ্ছাটাই মহান, কারণ ভালো হওয়া এবং খারাপ থাকার মধ্যে তুমি ভালো হওয়াটাকেই বেছে নিলে।
তোমার এই ভালো হওয়ার ইচ্ছাটাই তোমার স্বাধীন ইচ্ছারই প্রতিফলন। এখন ভেবে দেখুন, সৃষ্টিকর্তা মানুষের কাছে কি চান? শুধু ভালো কাজ, না স্বাধীন ইচ্ছায় বেছে নেওয়া ভালো কাজ? কেন সৃষ্টিকর্তা মানুষকে ফেরেশতাদের চাইতে উঁচুতে রেখেছেন, যেখানে ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর ইবাদতে লিপ্ত, সারাক্ষণ ভালো কাজ করছে, যেখানে মানুষের খারাপ কাজের সংখ্যা অপরিসীম? হয়তো মানুষের খারাপ কাজের পরিমাণ তার ভালো কাজের চাইতে অনেক অনেক বেশি, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা মানুষকে কেন ফেরেশতাদের চাইতে উঁচুতে রেখেছেন? কারণ মানুষ যখন একটা তুচ্ছ ভালো কাজও করলো, তখন সেটি না করার তাৎক্ষণিক স্বাধীনতাও তার ছিল। আমরা যখন কোনো অসহায় মানুষকে সাহায্য করি, তখন সেটা না করার স্বাধীনতাও আমাদের আছে, কিন্তু ফেরেশতাদের সেই স্বাধীনতা নেই। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ভালো কাজ করার জন্য। আর যার খারাপ কাজ করার ক্ষমতাই নেই, তার ভালো কাজের কী মূল্য আছে? আর সৃষ্টিকর্তা যদি মানুষের কাছ থেকে শুধু ভালো কাজই চাইতেন, তাহলে তিনি মানুষ নয়, ফেরেশতা সৃষ্টি করতেন। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা পাপ না করতে, তাহলে আল্লাহ তোমাদের সরিয়ে এমন এক প্রজাতি সৃষ্টি করতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন। সেদিক থেকে বিবেচনা করলে একজন মানুষ যার ভালো কাজের পরিমাণ খারাপ কাজের চাইতে অনেক কম, সে একজন আবশ্যিকভাবে ভালো হওয়া মানুষের চাইতে মহান। কারণ সে হয়তো দিন শেষে তার পাপের জন্য অনুতপ্ত হবে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইবে, আর সৃষ্টিকর্তা তো তাই চান। আমাদের গল্পের নায়ক অ্যালেক্স অসম্ভব রকমের নিষ্ঠুর, মন্দ, কিন্তু তার এই মন্দতা মানবিক মন্দতা, ইভিল বাট হিউম্যান ইভিল। অ্যালেক্সের সহিংসতার মধ্যে আমরা নিজেদের ভেতরের সম্ভাব্য সহিংসতাকে চিনতে পারি। তিনটি দিক থেকে বিবেচনা করলে অ্যালেক্স মানবতার প্রতীক। সে আগ্রাসী, সে সুন্দরকে ভালোবাসে, এবং সে ভাষা ব্যবহারকারী। ধর্মতাত্ত্বিকভাবে কোনটা ছোট পাপ, কোনটা বড় পাপ, সেটা নির্ণয় করা কঠিন, কিন্তু এটা ধারণা করা যায় যে মানুষের হয়তো সবচেয়ে বড় পাপ তার মানবতাকে, তার আত্মাকে হরণ করা, তার আত্মাকে হত্যা করা। যদি মানুষকে ভালো এবং মন্দ থেকে বেছে নেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাহলে তার আত্মাকে হরণ করা হয়, তার আত্মাকে হত্যা করা হয়। মানুষের উপর ভালো হওয়াকে চাপিয়ে দাও এবং তুমি তার আত্মাকে হত্যা করবে। এখন মনে করুন, যদি সত্যি এমন একটা দিন আসে যেদিন রাষ্ট্র তার স্থিতিশীলতার জন্য তার সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে ভালো করার ব্যবস্থা করল। বর্তমান সময়ের নিরিখে যেটা একেবারে অসম্ভব বলে মনে হয় না, যেখানে ইলন মাস্ক মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন, তখন সেই মানুষগুলোকে কি আর ঠিক মানুষ বলা যাবে? কারণ মানুষের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে ফ্রিডম অফ চয়েস, বেছে নেওয়ার স্বাধীনতা। আমরা ভালো হওয়াটাকেই সবসময় পরম ভালো বলে মনে করি। ভালো হওয়াটাকে সবসময় ভালো। একটু উল্টো দিক থেকে বিবেচনা করুন তো। একজন মানুষ যদি হঠাৎ করে আপাদমস্তক ভালো হয়ে যায়, তাহলে সে এই অবিশ্বাসের পৃথিবীতে কত সময় টিকে থাকতে পারবে? কারণ এই পৃথিবী তো তার মতো করে ভালো হয়ে উঠছে না। সে নিজে ভালো হয়ে উঠছে, কিন্তু তার আশপাশের সবাই, সব কিছু সেই আগের মতোই নিষ্ঠুর, নির্মম এবং অবিশ্বাসে পরিপূর্ণ। ঠিক এমন অবস্থায় একজন নিপাট ভালো মানুষের পক্ষে টিকে থাকা কি সত্যিই সম্ভব? আমাদের গল্পের নায়ক অ্যালেক্সের ভাগ্যেও ঠিক একই ঘটনাই ঘটেছিল। এখন আসুন এই উপন্যাসের নামকরণের বিষয়ে। এ ক্লক ওয়ার্ক ওয়ারেঞ্জ, সহজ বাংলায় একটা ঘড়ি ধরে চলা কমলা, যা অসম্ভব এবং পাগলাটে। প্রকৃতিতে এমন একটা কমলা থাকা সম্ভব নয় যে ঘড়ি ধরে চলে। এটা অসম্ভব, অস্বাভাবিক এবং প্রকৃতির বিরুদ্ধে। অ্যান্টনি বার্জেস এই নামের ধারণাটি পেয়েছিলেন তার মালয়েশিয়ায় থাকাকালীন সময়ে। মালয় ভাষায় অরেঞ্জ মানে মানুষ বা জীবন্ত কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করা হয়, সামথিং অ্যালাইভ। অরেঞ্জ বা কমলা, যা জীবন্ত, ধড়ফড়ে, রসালো, মিষ্টি, সুন্দর, সুগন্ধি, প্রতীক হিসাবে মানুষের স্বাভাবিক জীবন, স্বাধীন ইচ্ছা এবং আবেগকে বোঝায়। ক্লকওয়ার্ক মানে ঘড়ি ধরে চলা, যা নিয়ন্ত্রিত, নির্ধারিত, যা নিজে থেকে কিছু করতে পারে না, যার স্বাধীন কোনো সত্তা নেই, যা নিজ থেকে ভালোও হতে পারে না, আবার মন্দও হতে পারে না। তাই এ ক্লক ওয়ার্ক ওয়ারেঞ্জ মানে কোনো যন্ত্রের মতো চলা মানুষ বা যন্ত্র মানুষ। আর এখানে এই বইটি আমাদের এক অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়। মানুষকে যদি জোর করে ভালো বানানো হয়, তাহলে সে কি আর মানুষ থাকে?
আমাদের আলোচনার এখানেই শেষ। এই বইয়ের সব ঘটনা হয়তো তুলে ধরা ঠিক হবে না, তাহলে আপনারা বইটি পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। এই বইয়ের শেষ অংশে এপিলগের পর অনেকগুলো ক্রিটিক্যাল এসে আছে, যেখানে পৃথিবী বিখ্যাত বিভিন্ন অথর এই বইটি সম্পর্কে তাদের নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছেন। কি অসাধারণ সেই বিশ্লেষণ, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে বইয়ের একেবারে শেষ অংশে অ্যান্টনি বার্জেসের একটা সাক্ষাৎকার সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারটি নিয়ে আমাদের আলাদা ভিডিও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। আমাদের আলোচনা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্স। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।